ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো কিরূপ ছিল? শুধু রাজনৈতিক সংকটই না, অর্থনৈতিক সংকট এবং তা কাটিয়ে উঠতে সরকারের ব্যর্থতা বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। রাজতন্ত্রের প্রশ্রয়, সেই সাথে অতিরিক্ত ঋণের বোঝা প্রয়োজনে সংঘর্ষকে আরও বাড়িয়ে তোলে। প্রশাসনিক ব্যয় বাজেটের পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল। কর ব্যবস্থার ফলে জনগণ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এই ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনসে প্রাক বিপ্লব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসাবে বর্ণনা করে। ফ্রান্সের কর ব্যবস্থা কেমন ছিল? যাজক এবং অভিজাতদের কর প্রদান থেকে অব্যাহত দেওয়া হয়েছিল। এরা অবশ্য সবচেয়ে ধনী শ্রেণী ছিল। যেহেতু সুবিধাপ্রাপ্ত শ্রেণীর ক্ষেত্রে পণ্যের করভার মুক্ত ছিল, তাই ভোগ্য পণ্যের উপর যে কর ধার্য ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের দাম এই সময় বেড়েছিল এবং ভোক্তার ক্রয় ক্ষমতা কমেছিল। ফলে পরোক্ষ কর থেকে সরকারের রাজস্ব কমে যায়। ফলস্বরূপ ঘাটতি পূরণের একমাত্র উপায় ছিল প্রাপক শ্রেণীর রাজস্বের সুবিধাগুলি দূর করা। রাজা ষোড়শ লুই অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এটি সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। অভিজাতরা নিজেদের সুযোগ সুবিধা বজায় রাখার জন্য এর পরিপ্রেক্ষিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন। কিছু ঐতিহাসিক এই আন্দোলনকে অভিজাত বিদ্রোহ নামে আখ্যায়িত করেছেন। মূলত 1770-এর দশক থেকে ফ্রান্সের তীব্র অর্থনৈতিক পরিস্থিতি বিপ্লবের পথ তৈরি করে। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান, কর বৈষম্য এবং অন্যান্য বিষয়গুলি থেকে জনগণের মনে ক্ষোভের জন্ম হয়েছিল। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। বিপ্লবের আগে ফ্রান্সে কর ব্যবস্থা ভ্রান্ত ছিল। যাজক এবং অভিজাতদের কোনো কর দেওয়ার প্রয়োজন ছিল না। মূলত তৃতীয় সম্প্রদায়ের থেকে অধিকাংশ কর নেওয়া হতো। ফ্রান্সের কৃষকরা একটি বিশাল করের বোঝার শিকার হয়েছিল। তাদের নানা রকম কর দিতে হতো, যেমন চার্চকে দিতে হতো টাইথ, রাজাকে দিতে হতো ডেইলি, ক্যাপিটেশন প্রভৃতি। সবচেয়ে বেশি কষ্টকর হলো গ্যাবেল বা নবন কর। এছাড়া সেন্স নামক এক প্রকার বাৎসরিক খাজনা দিতে হতো। এছাড়া প্রাপ্য ফসলের একাংশ সামন্ত প্রভুকে দিতে হতো, যা স্যাম্পার্ট নামে পরিচিত। সম্পত্তি হস্তান্তর করার জন্য লট এত ভেন্তি নামক কর, মদ এবং তামাকজাত দ্রব্যের জন্য এই 10 কর ইত্যাদি দিতে হতো। ফরাসি কৃষকদের আয়ের 80% তাদের সমস্ত কর পরিশোধ করতেই ব্যয়িত হয়। পূর্বোক্ত টাইথ বা ধর্মকর কৃষকদের দশমাংশ কৃষিপণ্যের 1/10 থেকে নেওয়া হতো। গম, বার্লি, ফলমূল, শাকসবজি, এমনকি প্রাণীজ পণ্য সবকিছুতেই কর দিতে হতো। অন্যদিকে যাজকদের কর দিতে হতো না, তারা শুধু কিছু অনুদান দিতেন। করভি কি? সামন্ত প্রভুদের সামন্ত আইনের অধীনে বিভিন্ন ধরনের ভোটাধিকার ছিল। সামন্ততান্ত্রিক নীতি অনুসারে তার কাজ সম্পাদনের জন্য তিনি কৃষকদের কাছ থেকে সামাজিক সম্মানের পাশাপাশি কিছু বিশেষ সুবিধাও পেতেন। যেমন কৃষকদের ম্যানরের প্রভুকে আর্থিক কর দিতে হতো। তারা দিত বাধ্যতামূলক শ্রম বা করভি। তাদের গম ভাঙানো, খাদ্য প্রস্তুত প্রভৃতি কাজ করতে হতো। তাছাড়া রাস্তা নির্মাণ, দুর্গ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে কৃষকদের ক্ষতিপূরণ ছাড়াই বাধ্যতামূলক শ্রম দিতে হতো। প্রায় বিভিন্ন ধরনের বাধ্যতামূলক পরিষেবা বা দায়িত্বের জন্য কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।